প্রিয় দর্শক, আমেরিকা ইরানে আক্রমণের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও ইরান দেখা গেল যে আমেরিকান কোনো টার্গেটে আক্রমণ করেনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেকগুলি ঘাঁটি আছে, সেখানে ইরান আক্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল। সেটা না করে ইরান দেখা গেল যে আবারও ইসরায়েলে আক্রমণ করে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে ইরান সরাসরি আমেরিকার সাথে এখনো যুদ্ধে জড়াতে চাচ্ছে না। তারা তাদের যে প্রধান শত্রু, তাদের উপর যারা আক্রমণ করেছে প্রথম থেকে, সে ইসরায়েল, তাদের উপরে আক্রমণ করে যাচ্ছে। তো এতে আমেরিকা মনে হয় কিছুটা অসন্তুষ্ট, কারণ তারা ভেবেছিল যে ইরান হয়তো আমেরিকান টার্গেটে আক্রমণ করবে, তারপরে আমেরিকা হই হই রই রই করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো সেটা যখন হয়নি, তাতে আমরা যেটা দেখতে পেলাম আজকে, যে আমেরিকান মিডিয়াতে এই যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে উইকেন্ড হওয়াতে সাধারণ জনগণের মধ্যে এই মেসেজটা গিয়েছে যে আমেরিকা গতকালকে ইরানে যুদ্ধ করেছে। তা না হলে, যদি উইকডেতে শুরু হতো, তাহলে মানুষ এত ব্যস্ত থাকে, বিশেষ করে সাধারণ মানুষজন, তারা ভালোভাবে জানতে পারতো না যে ইরানে কি হচ্ছে। এখন তারা জানতে পেরেছে যে ইরানের ৩টি স্থাপনাতে আমেরিকা আক্রমণ চালিয়েছে, এবং আমেরিকান গভর্নমেন্টের ক্লেইম অনুযায়ী সেখানে তারা এই ৩টি স্থাপনাতে পারমাণবিক অস্ত্রের যেসব মজুদ ছিল বা যেসব জিনিসপত্র ছিল, সেগুলি ধ্বংস করে দিয়েছে। প্রেসাইজ আক্রমণ হয়েছে, একটা সফল আক্রমণ হয়েছে, এরকম একটা উদযাপন তাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকে সকালে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সেরকমই বলেছেন, এবং বিভিন্ন চ্যানেলে পররাষ্ট্র উপদেষ্টা মার্কো রুবিও, তিনিও দেখা গেল যে আমেরিকার আক্রমণের প্রশংসা করেন, সৈন্যদের প্রশংসা করেন, ইসরায়েলের প্রশংসা করেন। তো তারা যেটা চাচ্ছে সেটা হলো যে ইরান এখন আলোচনার টেবিলে আবার ফিরে আসুক। ইরানের তারা ডানা ভেঙে দিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পারবে না, এটা তাদের বোঝা উচিত। এটা বুঝে ইসরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার টেবিলে ফিরে আসুক। কিন্তু ইরান মনে হয় তাদেরকে হতাশ করেছে, কারণ ইরান এখন পর্যন্ত ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আমেরিকার কোনো স্থাপনাতে বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে এতগুলি ঘাঁটি আছে, কোনোটাতে আক্রমণ করেনি। তারা তাদের যে পুরনো শত্রু, সেটা ইসরায়েল, তাদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো আমেরিকান পররাষ্ট্র উপদেষ্টা এবং ডিফেন্স সেক্রেটারি, এই দুজনেই বলেছিল যে তারা ইরানের সাথে এখন শান্তি আলোচনা করতে চায়। ইরানের ক্ষমতা পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন এর উল্টোটা। ট্রাম্প গতকালকে বলছেন যে ইরানের পারমাণবিক শক্তি যে কেন্দ্রগুলি, সেগুলিকে ধ্বংস করা হয়েছে, সৈন্যরা খুব ভালো কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। আজকে তিনি বলছেন যে তারা আমেরিকা ইরানের রেজিম চেঞ্জ চায়, বিশেষ করে যে খামেনি এবং বিপ্লবী যে সরকার আছে তাদেরকে সরিয়ে দিতে চায়। তো দেখা গেল যে এতে পররাষ্ট্র সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারির সাথে ট্রাম্পের কথার কিছুটা অমিল দেখা যাচ্ছে। ওই দুইজন হয়তো এখনো জানতে পারেনি। তো আমেরিকা ঠিক আগের মতোই ইরাকে যেরকম করেছিল, যে আগে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগে আক্রমণ চালিয়েছিল, এবং পরে তারা বলছিল যে সাদ্দামকে সরাতে হবে ক্ষমতা থেকে, রেজিম চেঞ্জ করতে হবে। ঠিক একই রুল বুক, একই প্লে বুক তারা এখন অনুসরণ করতেছে। এখন বলতেছে যে খামেনিকে ক্ষমতা থেকে সরাতে হবে। তো এক্সকিউজ কি, কিভাবে তারা যাবে সেটাই দেখার বিষয়। ইরান যদি এর মধ্যে আমেরিকান টার্গেটে আক্রমণ না করে, তাহলে আমেরিকাকে আরেকটা উসিলা ধরে আবারও আক্রমণ করতে হবে। এভাবে দেখা গেল যে আমেরিকা আক্রমণ করেই যাবে যতক্ষণ পর্যন্ত না ইরানের খামেনি রেজিম চেঞ্জ হয়। তো এটা গেল পলিটিক্যাল ফ্রন্টে ক্ষমতাসীনদের অবস্থান। এদিকে সাধারণ জনগণের মধ্যে আমার মনে হয় যে, যেহেতু উইকেন্ডে আক্রমণ হয়েছে, সে কারণে আমেরিকান মানুষ, বিশেষ করে গতকাল শনিবার ছিল একটা ফান ডে, তো স্যাটারডে নাইট লাইভস হয় এদেশে। তো সেই সময় কৌতুকের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের মধ্যে এই ইনফরমেশনটা গেছে যে আমেরিকা ইরানে আক্রমণ করেছে। এবং আমেরিকানরা যেটা হয় সাধারণত,
দেখা গেল যে কোনো একটা দেশ সম্বন্ধে তারা জানে না, এভাবে আক্রমণ হওয়ার পরে তারা সেই দেশ সম্বন্ধে জানতে শুরু করে। বিশেষ করে আমি ইরাকের সময় দেখেছি যে ইরাকের সময় তারা ইরাক উচ্চারণ করতে পারতো না, তারা বলতো আইরাক এইরকম, এবং বা ইরাকে কারা থাকে। আমরা এবারেও দেখেছি যে সিনেটররাও জানে না যে ইরান দেশটা কত বড়, তার লোকজন কত কত লোকজন আছে, সেখানে কি ধরনের লোক আছে, তাদের হিস্ট্রি কি, একেবারে অজ্ঞতা। তো সেখানে সাধারণ লোকজনের কথা তো ভাবাই যায় না, তাদের হয়তো দেখা গেল যে সবকিছুই এখন তারা নতুন করে শিখবে। বিশেষ করে এই যে ইরানের নামগুলি শুনলো তারা, ফর্ডো, নেটানজ, ইস্পাহান, এগুলি দেখা গেল যে তারা শিখলো। এবং ইরাকে আক্রমণের কারণে হয়তো ইরানের উচ্চারণ নিয়ে তাদের মধ্যে সমস্যা হবে না, তারা আইরান না বলে ইরানি ইরানি বলবে। তো যেটা হয়েছে যে মানুষ আসলে এগুলি কেয়ার করে না, যতক্ষণ পর্যন্ত না তার পকেটে টান না পড়ে ততক্ষণ পর্যন্ত মানুষ যুদ্ধ নিয়ে তেমন বেশি কেয়ার করে না। আর বিশেষ করে রিপাবলিকান দল যারা, তারা দেখা গেলো যুদ্ধবাজ, তারা যুদ্ধ চায়। এছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকাতে প্রায় $1 ট্রিলিয়ন বার্ষিক বাজেটের একটা মিলিটারি আছে, বিশাল বড় মিলিটারি। এবং 2021 সালে আফগানিস্তান থেকে সরে আসার পরে এই মিলিটারি এখন অ্যাক্টিভলি কোনো যুদ্ধে তেমন নেই। ইউক্রেনে যুদ্ধ আছে, সেখানে কিছু সাহায্য করতেছে। বার্মাতে হয়তো আনঅফিসিয়ালি ক্ল্যান্ডেস্টাইন কিছু সাহায্য করতেছে, এছাড়া তেমন দেখা গেল যে যুদ্ধ নেই। সব মিলিটারি সিটিং ডাক হয়ে বসে আছে মধ্যপ্রাচ্যে। তো তাদেরকে কাজে লাগানো প্লাস যে ওয়ার মেশিনারি এবং যে যুদ্ধ অর্থনীতি, এই সব কিছু মিলিয়ে দেখা গেল যে রিপাবলিকান দল, নিও কনজারভেটিভ যাদেরকে বলা হয়, নব্য রক্ষণশীল যে রাজনৈতিক গোষ্ঠী তারা এবং ব্যবসায়িক গোষ্ঠী, তারা সবাই যুদ্ধের ব্যাপারে খুবই উদ্গ্রীব হয়ে আছে। আর ডেমোক্রেটদের মধ্যেও দেখা গেল যে বেশিরভাগই এখন যুদ্ধের পক্ষে যাবে। প্রথমত তারা বিরোধিতা করবে, সেটা ঠিক আছে, কিন্তু বিরোধিতার ধরন যদি আপনি শুনেন সেখানেও দেখবেন যে আসলে এক ধরনের সায় আছে। কারণ আমরা আগেই বলেছি, গতকালকে আমি বলেছিলাম যে এখানে ইসরায়েলি লবির এগেনস্টে যাওয়া খুব কম পলিটিশিয়ানদের পক্ষে সম্ভব। ডেমোক্রেট হয়তো কিছু আছে বা যারা প্রোগ্রেসিভ বলে দেশে পরিচিত, যেমন বার্নি স্যান্ডার্স, অকাসিও কর্তেজ, এরকম 2-4 জন ছাড়া দেখা গেল যে বাকি সবাই ট্যাসিট একটা বা ইমপ্লিসিট হলো দেখা গেল যে একটা সমর্থন থাকবে। এবং যখন ভোট হবে যে এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে, তখন দেখা গেল যে বেশিরভাগই ভোট দিবে যে হ্যাঁ আমাদের যুদ্ধে যাওয়া উচিত। তো ওই এরকম পরিস্থিতিতে আসলে এখন দাঁড়িয়ে আছে। তো এখন ইরান আমেরিকার আশা পূর্ণ করতেছে না। তারা দেখা গেল যে আমেরিকার কোনো টার্গেটে এখনো অ্যাটাক করে নাই। এটা হয়তো আমেরিকানরা এখনো কি করবে, হয়তো দ্বিতীয় আরেকবার তারা যাবে, আবার নতুন কোনো জায়গায় আক্রমণ করবে। আর মিডিয়া থেকে আমরা এখন পর্যন্ত যা জানতে পারলাম যে ইরান আগে থেকে হয়তো জানতো যে এরকম জায়গায় আক্রমণ হবে। তারা হয়তো তাদের সেই 3টা পয়েন্টে যেসব জিনিসপত্র ছিল সেগুলি সরিয়ে নিয়েছে অথবা নেয় নাই। আসলে যে যুদ্ধের ক্ষেত্রে যেটা হয় যে 2 গ্রুপ থেকেই অনেক প্রপাগান্ডা হয়। আমরা অনেক কিছু শুনি যে যারা ইরানকে অনুসরণ করেন বা ইরানের পক্ষে আছেন, তারা দেখা গেল যে ইরানের পক্ষে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে ইরানের পক্ষে রাশিয়া চলে এসছে, ইরানের পক্ষে দক্ষিণ কোরিয়া, নর্থ কোরিয়া চলে এসছে, চায়না ইরানের পক্ষে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে আমরা আসলে সেরকম কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। একইভাবে ইসরায়েলের পক্ষে যারা, তারা দেখা গেল যে ইসরায়েলকে জিতিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে, বলতেছেন যে ইসরায়েল অ্যাটাক করতেছে, ইসরায়েল এই ধ্বংস করে ফেলছে, সেই ধ্বংস করে ফেলছে, ইসরায়েলের ইরানের পক্ষে, ইরান কিছুই করতে পারবে না ইসরায়েলকে, আমেরিকা ইরানের এই আশা কখনো পূর্ণ হতে দিবে না। এবং একইভাবে দেখা গেল যে ইউরোপে এবং আমেরিকাতে দেখা এই সরকারগুলি, তারা উপরে উপরে যাই বলুক না কেন, যখন সময় আসবে তখন দেখা গেল সবাই ইসরায়েলের পক্ষেই থাকবে। এটা তাদের রাজনীতির সাথে, আইডেন্টিটির সাথে একেবারে গভীরভাবে জড়িত।